ডিয়ার লার্নার্স, শুরু করছি। খেয়াল করো, মডিউল 1 লেকচার 6। আমি তোমাদেরকে আগেই বলে রেখেছি যে আবার সেই ফ্রেজের ব্যাপারটাতে ফিরে যাব, এবং আজকের ফ্রেজের যে লার্নিংটা হবে এটা অত্যন্ত ফাস্ট হবে, একটু দ্রুত হবে, খেয়াল রাখবে। এবং তোমরাও একটু সতর্ক হয়ে বিষয়গুলো খেয়াল করবে। আমিও সহজভাবে তোমাদের কাছে তুলে ধরবো এবং একটু দ্রুত তুলে ধরবো, যাতে আমরা খুব অল্প সময়ের মধ্যে সিম্পল সেন্টেন্সের বিষয়টা কমপ্লিট করে ফেলতে পারি আগামী 2টা লেকচারে। এরকম আমার একটা টার্গেট আছে। দেখো, খেয়াল করো যে প্রথমে দেখো যে নাউন ফ্রেজ, আজকে দেখবে ডিটেলস নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ পরস্পর অধিকাংশ ক্ষেত্রেই পরস্পর সম্পর্কযুক্ত। দেখো, বোর্ডে আমি 2টা ওয়ার্ড লিখছি এ গ্রুপ। এ তো আর্টিকেল জানোই, এ গ্রুপ একটা নাউন ওয়ার্ড। এই 2টা ওয়ার্ড মিলে অলরেডি একটা নাউন ফ্রেজ হয়েছে, এ গ্রুপ। অর্থাৎ একটা দল, গ্রুপ মানে দল। তো স্বাভাবিকভাবে তোমরা দেখছো যে এক্সপ্রেশনটা ক্লিয়ার হয় নাই। প্রশ্ন আসবে, কিসের গ্রুপ, কিসের দল? আমি দেখো এক্সটেনশন করছি কিভাবে। দেখো, প্রথমে ছিল এ গ্রুপ, প্রথমে ছিল দেখো আন্ডারলাইন করা অংশটুকু প্রথমে ছিল এ গ্রুপ। পরে দেখো এক্সটেনশন করলাম কিভাবে, অফ স্টুডেন্টস, অর্থাৎ এ গ্রুপ অফ স্টুডেন্টস বানালাম। এটাও এখনো নাউন ফ্রেজ আছে, টোটালটা নাউন ফ্রেজ। দেখো এই যে এক্সটেনশন করতে গিয়ে যে অফ স্টুডেন্টস লিখছি, অফ স্টুডেন্টস কি দিয়ে শুরু, অফ দিয়ে শুরু, স্টুডেন্টস এর আগে অফ আছে। তো এই যে অফ দিয়ে শুরু অফ স্টুডেন্টস, এই অফ স্টুডেন্টস কে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যাচ্ছে শুধু অফ স্টুডেন্টসটা কি, তুমি বলবে অফ দিয়ে শুরু, প্রিপোজিশন, অফ তো প্রিপোজিশন দিয়ে শুরু, তো তুমি বলবে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। শুধু অফ স্টুডেন্টস কথাটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই দেখো নাউন ফ্রেজের পরে বসে নাউন ফ্রেজকে বড় করছে, বৃদ্ধি করছে। এই গ্রুপ অফ স্টুডেন্টস টোটালটা একটা নাউন ফ্রেজ। আবারও বলছি, খেয়াল করো, এই গ্রুপ অফ স্টুডেন্টস টোটালটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা গঠন হয়েছে কিভাবে, এই গ্রুপ এটাই অলরেডি একটা নাউন ফ্রেজ। এই গ্রুপ, এই 2টা ওয়ার্ড মিলে অলরেডি একটা নাউন ফ্রেজ। অফ স্টুডেন্টস প্রিপোজিশনাল ফ্রেজ, অফ স্টুডেন্টস অ্যাডজেক্টিভের কাজ করছে পোস্ট মডিফায়ার হিসাবে, যে অ্যাডজেক্টিভ ফ্রেজ অফ স্টুডেন্টস। এই অফ স্টুডেন্টস নাউন ফ্রেজের পরে বসে পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করে নাউন ফ্রেজটাকে বড় করছে, বৃদ্ধি করে টোটালটাই এখন নাউন ফ্রেজ। অর্থাৎ দেখো এই টোটালটা এখন নাউন ফ্রেজই আছে। এই গ্রুপ অফ স্টুডেন্টস একদল ছাত্র। যদি আমরা ভেঙে বলতে যাই তাহলে এরকম হয় যে ছাত্রদের একটি দল বা একদল ছাত্র। দেখো টোটালটা নাউন ফ্রেজ। দেখো এ পর্যন্ত যে নাউন ফ্রেজ করছি এটাকে আরো আমি বৃদ্ধি করতেছি। ওই জন্য বলেছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর নাউন ফ্রেজের মধ্যে একটা সম্পৃক্ততা আছে, একটা কানেক্টিভিটি আছে। হ্যাঁ, এটার মধ্যে একটা মানে হেভি একটা রিলেশন আছে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন ফ্রেজ পাশাপাশি যায়, এবং বড় নাউন ফ্রেজ গঠন করতে গেলে ওর মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে। আবারও বলছি, বড় নাউন ফ্রেজ গঠন করতে গেলে সেই নাউন ফ্রেজের মধ্যে অনেক ধরনের অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে, এই কথাটা মনে রাখো। হ্যাঁ, দেখো এখানে অফ স্টুডেন্টস, এই প্রিপোজিশনাল ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করতেছে, এটা নাউন ফ্রেজের মধ্যে আছে। এই নাউন ফ্রেজটাকে আরো বড় করতেছি। দেখো, অর্থাৎ আমার উদ্দেশ্যটা হচ্ছে যে এক্সপ্রেশনটা কেমনে বৃদ্ধি পায়,
এক্সপ্রেশন আমরা when we want to enlarge my expression, যখন আমি আমার এক্সপ্রেশনকে বৃদ্ধি করতে চাই, বৃদ্ধি করতে চাই, এক্সটেন্ড বৃদ্ধি করতে চাই, তখন আসলে আমরা কিভাবে বৃদ্ধি করি এই জিনিসটা আমি তোমাদেরকে শেখাতে চাচ্ছি। খেয়াল করো, এই গ্রুপ অফ স্টুডেন্টস, আমি এখানেও থামলাম না, আরো আমি নাউন ফ্রেজকে বড় করব। দেখো কিভাবে বড় করতেছি। দেখো এখনো নাউন ফ্রেজ আছে, আমি পরবর্তীতে যেটুকু অ্যাড করছি তারপরেও টোটালটা নাউন ফ্রেজ আছে। এই গ্রুপ অফ স্টুডেন্টস, তারপরে স্টুডেন্টস এর পরে কি লিখছি, দেখো কি অ্যাড করছি, দেখো স্টুডেন্টস এর পরে কি অ্যাড করছি, প্রটেস্টিং প্রাইস হাইকস। দেখো এই যে প্রটেস্টিং প্রাইস হাইকস, এইটুকু হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আবারও বলছি, খেয়াল করো, প্রটেস্টিং প্রাইস হাইকস এইটুকু কি ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এইটা স্টুডেন্টস এই নাউনটার পরে বসে পোস্ট মডিফায়ার হিসাবে এই প্রেজেন্ট পার্টিসিপল প্রটেস্টিং প্রাইস হাইকস, এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা পোস্ট মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করতেছে। বা কথাটা উল্টো বলতে পারো, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে প্রটেস্টিং প্রাইস হাইকস এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা পোস্ট মডিফায়ার হিসাবে নাউন ফ্রেজকে বৃদ্ধি করতেছে স্টুডেন্টস এর পরে বসে। দেখো এক্সপ্রেশন ইংরেজিতে কেমনে দিতে হয়। যখন তুমি এগুলো শিখে যাবে যে একটা নাউন ফ্রেজকে এইভাবে বৃদ্ধি করা যায়, হোক সেটা সাবজেক্ট অংশে বসুক বা অবজেক্ট অংশে বসুক বা কমপ্লিমেন্ট অংশে বসুক, যে কোনো সেন্টেন্স স্ট্রাকচারে, সেটা আলাদা বিষয়। কিন্তু নাউন ফ্রেজ কিভাবে এক্সপ্রেশন নাউন ফ্রেজে বৃদ্ধি করা যায়, এই জিনিসগুলো যখন তুমি শিখে যাবে, তখন বড় সেন্টেন্স দেখলে পড়তে গিয়েও তুমি ভয় পাবে না, তুমি অর্থ বুঝতে পারবে। আর তুমি নিজে যখন এক্সপ্রেশন দিবে, তখনও তোমার এক্সপ্রেশন গুছাতে গিয়ে, তোমার ওয়ার্ডগুলোর ওয়ার্ড অর্ডার অনুযায়ী এগুলোকে প্রকাশ করতে গিয়ে তোমার কাছে সহজ হয়ে যাবে। আমার উদ্দেশ্য হলো এটা। তাহলে খেয়াল করো, এ গ্রুপ অফ স্টুডেন্টস প্রটেস্টিং প্রাইস হাইকস, কথাটার অর্থ হলো যে প্রাইস হাইকস কথাটার অর্থ হলো যে মূল্য বৃদ্ধি। এটা তোমরা অনেকেই জানো, প্রাইস মূল্য, হাইকস মানে বৃদ্ধি। প্রাইস হাইকস মূল্য বৃদ্ধির প্রতিবাদ, প্রটেস্টিং মানে প্রতিবাদকারী, এখানে অ্যাডজেক্টিভ। মূল্য বৃদ্ধির প্রতিবাদকারী ছাত্রদের একটি দল। দেখছো নাউন ফ্রেজ কেমনে গঠন হচ্ছে, মূল্য বৃদ্ধির প্রতিবাদকারী ছাত্রদের একটি দল। এখন পর্যন্ত টোটালটাই নাউন ফ্রেজ আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে এই যে অফ স্টুডেন্ট প্রিপোজিশনাল ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে নাউন ফ্রেজে। আবার এই যে প্রটেস্টিং প্রাইস হাইকস, এটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, দিয়ে এই টোটাল বড় নাউন ফ্রেজটাকে গঠন করছে। এটাই আমি দেখাতে চাচ্ছি যে নাউন ফ্রেজের সাথে অ্যাডজেক্টিভ ফ্রেজের পাশাপাশি অবস্থান করলে দুইটা বড় নাউন ফ্রেজ গঠন করতে পারে। এই জিনিসটা যখন তোমরা শিখে যাবে, তখন তোমাদের জন্য এক্সপ্রেশন একেবারে খুবই সহজ হয়ে যাবে। আমি বোর্ডে মিটিয়ে দিয়েছি, মুছে দিয়েছি, তার কারণ হলো আমি এখন এই যে ফ্রেজটা নাউন ফ্রেজটা লিখেছিলাম, এই নাউন ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার করে দেখাবো। যখন সেন্টেন্সে ব্যবহার করে দেখাবো, ও নাউন ফ্রেজই থাকবে, অত বড় নাউন ফ্রেজই থাকবে। সেটা সাবজেক্ট অংশে ব্যবহার হতে পারে যে কোনো ভার্ব, যে কোনো সেন্টেন্স স্ট্রাকচারের, অথবা অবজেক্ট অংশে ব্যবহার হতে পারে, অথবা কমপ্লিমেন্ট অংশে ব্যবহার হতে পারে। এই জিনিসটা আমি একটি দেখাবো তোমাদেরকে, তাহলে পরবর্তী বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে।
নাউন ফ্রেজ হিসাবে কিন্তু আগের সেই বড় নাউন ফ্রেজটাই আছে সাবজেক্ট হিসাবে। এ গ্রুপ অফ স্টুডেন্টস প্রটেস্টিং প্রাইস হাইকস, মূল্যবৃদ্ধির প্রতিবাদকারী একদল ছাত্রছাত্রী বা ছাত্রছাত্রীর একটি দল। এখন দেখো আমি ভার্ব স্ট্রাকচার গঠন করছি। আর অ্যাপ্রোচিং মানে এগিয়ে যাচ্ছে, আর অ্যাপ্রোচিং কথাটা, অথবা আর হেডিং, তুমি অ্যাপ্রোচ ভার্বটাকে সহজ করে দিই, হেড মানে মাথা, কিন্তু এটা যখন ভার্ব হিসাবে ব্যবহার করবে তখন কোনো দিকে এগিয়ে যাওয়া, এই হেডিং কথাটা ব্যবহার করতে পারো। আর অ্যাপ্রোচিং বা আর হেডিং টুয়ার্ডস মানে দিকে, টুয়ার্ডস এইটার সাথে কিন্তু এইটুকু দরকার। দেখো টুয়ার্ডস পিএমস অফিস, প্রধানমন্ত্রীর অফিসের দিকে আর অ্যাপ্রোচিং বা আর হেডিং এগিয়ে যাচ্ছে। কারা এগিয়ে যাচ্ছে? ওই যে মূল্যবৃদ্ধির প্রতিবাদকারী ছাত্রদের একটি দল। দেখো এই পুরো সেন্টেন্সটা একটা বড় সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। পুরো সেন্টেন্সটা দেখতে বড়, কিন্তু এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স না। মজার বিষয় হলো যে একটা সিম্পল সেন্টেন্সে কতগুলো ফ্রেজ ব্যবহার হয়েছে, এবং প্রত্যেকটা একটার সাথে আর একটা লিঙ্ক, এবং প্রত্যেকটা অর্ডার মেনেই সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয়েছে, এবং বড় একটি সিম্পল সেন্টেন্স গঠন করেছে। এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য করার বিষয়। এগুলো লক্ষ্য করে অত্যন্ত উইথ মাচ ইম্পর্টেন্স, যখন অত্যন্ত গুরুত্বের সাথে তোমরা এগুলো বারবার ভিডিওটা দেখে যখন তোমরা এগুলো নিজের মধ্যে আত্মস্থ করে নিবে, তখন একটা পর্যায়ে যে দেখবে আর তোমার ইংলিশ স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা নাই। যেটা বলছিলাম, দেখো খেয়াল করো যে ওপরের অংশটুকু তো টোটাল সাবজেক্ট, এ গ্রুপ অফ স্টুডেন্টস প্রটেস্টিং প্রাইস হাইকস, এইটুকু সাবজেক্ট। এইখানে দেখো ভার্ব আনছি আর অ্যাপ্রোচিং অথবা হেডিং, অগ্রসর হচ্ছে। আর অ্যাপ্রোচিং অথবা হেডিং মানে অগ্রসর হচ্ছে। দেখো আর অ্যাপ্রোচিং কথাটা বা আর হেডিং কথাটা, এটাও কিন্তু ভার্ব ফ্রেজ। দেখো আর অ্যাপ্রোচিং বা নিচে লিখছি আর হেডিং, এটাও কিন্তু একটা ফ্রেজ। আর অ্যাপ্রোচিং, আর হেডিং, এগুলোও কিন্তু ফ্রেজ, ভার্ব ফ্রেজ। অগ্রসর হচ্ছে, কোন, যদি বলা হয় কোন দিকে অগ্রসর হচ্ছে, এটাকে ক্লিয়ার করার জন্য আর একটা ফ্রেজ ব্যবহার হয়েছে। দেখো টুয়ার্ডস পিএমস অফিস, প্রধানমন্ত্রীর অফিসের দিকে অগ্রসর হচ্ছে। কোন দিকে? প্রধানমন্ত্রীর অফিসের দিকে। তাহলে এই অ্যাপ্রোচ হওয়া ভার্বটা বা হেড, অ্যাপ্রোচিং বা হেডিং করছে, অগ্রসর হচ্ছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়া বলতে পারো, এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়া ক্রিয়াটা, অ্যাপ্রোচিং ক্রিয়াটা বা হেডিং ক্রিয়াটা কোন দিকে হচ্ছে, কোন দিকে সম্পন্ন হচ্ছে, কোন দিককে কেন্দ্র করে হচ্ছে? হচ্ছে টুয়ার্ডস পিএম অফিস, প্রধানমন্ত্রীর অফিসের দিকে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, এই কোন দিকে, কোথায়, কখন, কিভাবে, এগুলো সব অ্যাডভার্ব ফ্রেজ বলে। কি বলে? অ্যাডভার্ব ফ্রেজ বলে। কোনো ক্রিয়া কোন দিকে, কোথায়, কখন, কিভাবে, কি কারণে কোনো ক্রিয়া সম্পন্ন হয়, সেটা যখন পরবর্তী অংশ বলে দেয়, সেটা হয় অ্যাডভার্ব ফ্রেজ। দেখো এই টুয়ার্ডস, এটাও কিন্তু একটা প্রিপোজিশন। টুয়ার্ডস ওয়ার্ডটা নিজে একটা প্রিপোজিশন। টুয়ার্ডস এটাও প্রিপোজিশন দিয়ে শুরু, টুয়ার্ডস প্রিপোজিশন দিয়ে শুরু। টুয়ার্ডস পিএম অফিস, এই টুয়ার্ডস পিএম অফিস এইটুকুও কিন্তু একটা ফ্রেজ। টুয়ার্ডস পিএম অফিস এইটুকুও একটা ফ্রেজ। আবারও বলছি, টুয়ার্ডস পিএমস অফিস এইটুকুও একটা ফ্রেজ, এটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে খেয়াল করো,
টুয়ার্ডস পিএমস অফিস, এটা অ্যাডভার্ব ফ্রেজ, এইটা ভার্ব ফ্রেজ, আর ওপরে টোটাল সাবজেক্টটা নাউন ফ্রেজ। ওই নাউন ফ্রেজের মধ্যে অফ স্টুডেন্টস একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে কাজ করছে। প্রটেস্টিং প্রাইস হাইকস, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে কাজ করছে। অর্থাৎ সিম্পল সেন্টেন্স হলো ফ্রেজের খেলা। এরকম তুমি যখন শত শত ইংলিশ, বেশি না, তুমি যদি গোটা 20টা থেকে 30টা সিম্পল সেন্টেন্সকে যদি তুমি এইভাবে, ওই যে মেডিকেল ছাত্ররা, মেডিকেলে যারা ডাক্তারি পড়ে, এই ডাক্তারি পড়ে তাদেরকে প্রথমেই অ্যানাটমি শেখানো হয়, অ্যানাটমি বলা হয়, অর্থাৎ মানুষের দেহ ব্যবচ্ছেদ যে পদ্ধতি, অর্থাৎ এই পুরো মানুষের দেহটা কিভাবে গড়ে উঠেছে এটা তাদেরকে দেখানো হয়। নাক, চোখ, কান, গলা, হাত, পা, সমস্ত কিছু আলাদা আলাদা করে এই মেডিকেল স্টুডেন্টদের মেডিকেল কলেজে শেখানো হয়। ঠিক ল্যাঙ্গুয়েজ শেখাটা হলো যে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কিভাবে গঠন হয় বিভিন্ন ফ্রেজের মাধ্যমে। ঠিক ওই মেডিকেল স্টুডেন্টদের মেডিকেলে যেমন চিকিৎসাবিদ্যা শিখে, ওটার সাথে কিছুটা মিল আছে। যদি তোমরা ভালো করে এই জিনিসগুলো একবার দেখে নাও, তাহলে তোমাদের জন্য এই সিম্পল সেন্টেন্স বিভিন্ন ফ্রেজ ব্যবহার করে গঠন করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যেটা বলছিলাম, তাহলে এর আগের একটু আগে যে সেন্টেন্সটা বললাম, সেই সেন্টেন্সে তোমরা দেখলে অনেকগুলো ফ্রেজ ব্যবহার হয়েছে, কিন্তু সেটা সিম্পল সেন্টেন্স। আমাদের লার্নারদের অনেক সময় প্রবলেম হয়, আমি দেখেছি আমার কর্মজীবনে বেশিরভাগ রাইটার হিসাবে কাজ করছি বিভিন্ন পাবলিকেশনসে। প্রসঙ্গক্রমে দু একটা কথা বলা যায় বা বলতে হয়, আবার দু একটা বাসায় গিয়ে ইন্টারমিডিয়েটের ছাত্র পড়াইছি শুধু ইংলিশ। তো তখন আমার এগুলো বাস্তব অভিজ্ঞতা আছে যে লার্নাররা অনেক সময় একটা বড় সেন্টেন্স দেখলেই ভয় পেয়ে যাও যে এটা বোধহয় আমার পক্ষে বোঝা সম্ভব না, এবং টেক্সট বইয়ে পড়তে গিয়েও অনেক ক্ষেত্রে অর্থ বোঝাটা তাদের জন্য কঠিন হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে নিজে এক্সপ্রেশন দিতে গিয়ে কঠিন হয়ে যায়। এই প্রবলেমটা হয়, কিন্তু প্রবলেমটা ওই কারণেই হয় যে যখন তোমার স্ট্রাকচারাল বিষয়টা তোমার নলেজে নাই, তখন তুমি এই প্রবলেমটা বোধ করবে। কিন্তু যখন তোমার স্ট্রাকচারাল বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, এইভাবে সাবজেক্ট অংশে ফ্রেজ বৃদ্ধি পায়, এইভাবে অবজেক্ট অংশে হয়, এইভাবে কমপ্লিমেন্ট অংশে হয়, তখন তোমার কাছে আর এগুলো অবস্কিওর, অস্পষ্ট থাকবে না, বা দে উইল নট অ্যাপিয়ার বিফোর ইউ টু বি ভেরি ডিফিকাল্ট। সেগুলো তোমার কাছে খুব কঠিন বলে আর কঠিন হিসাবে তোমার কাছে উপস্থিত হবে না। তোমার কাছে দে উইল বি ভেরি কমফোর্ট, মানে ইউ উইল ফিল কমফোর্টেবল এট এ পয়েন্ট ইন নিয়ার ফিউচার। আবার ইংলিশ বলছি, খেয়াল করো, এট এ পয়েন্ট, একটা পর্যায়ে, একটা অবস্থানে, ইন নিয়ার ফিউচার, খুব নিকট ভবিষ্যতে, ইউ উইল ফাইন্ড ইউর সেলফ দ্যাট whenever you try to form any large sentence, you feel much comfortable. যখনই তুমি একটা বড় সেন্টেন্স গঠন করতে যাও, তখনই তুমি দেখবে তুমি খুব কমফোর্টেবল বোধ করতেছো। কেন? তুমি স্ট্রাকচারটা শিখে ফেলছো, ওয়ার্ড অর্ডার শিখে ফেলছো, ফ্রেজের পর ফ্রেজ কেমনে অ্যাড হয়ে যায়, যুক্ত হয়ে যায়, এগুলো শিখে ফেলছো। তখন তোমার কাছে এগুলো খুব সিম্পল বিষয় হয়ে যাবে। দেখো, দ্বিতীয় একটা উদাহরণ দেখো।
দেখো এখানে একটা সেন্টেন্স লিখছি, খেয়াল করো, দ্য বুকস। দেখো প্রথমে লিখছি দ্য বুকস। দ্য বুকস অলরেডি একটা নাউন ফ্রেজ, কিন্তু এই নাউন ফ্রেজটাকে বৃদ্ধি করছি, নাউন ফ্রেজটাকে দ্য বুকস এর মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। দেখো নাউন ফ্রেজটাকে বৃদ্ধি করছি, বলছি অন দ্য বুক সেলফ। দেখো দ্য বুকস কে ক্লিয়ার করার জন্য বলছি অন দ্য বুক সেলফ। দ্য বুকস হলো বইগুলি। কেউ প্রশ্ন করতে পারে কোন বইগুলি, কোন বইগুলোর কথা বলছেন? আমি ক্লিয়ার করছি অন দ্য বুক সেলফ, অর্থাৎ বুক সেলফের বইগুলি। এই যে বুক সেলফের বইগুলি, দ্য বুকস অন দ্য বুক সেলফ। দেখো অন দ্য বুক সেলফ হলো প্রিপোজিশনাল ফ্রেজ, অন দিয়ে শুরু হয়েছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আগে একটা দেখাইছি এরকম। আবার খেয়াল করো, ও এই বুক সেলফ পর্যন্ত বলে সাবজেক্ট অংশ ক্লোজ করে দিছি তা কিন্তু দিই নাই। দেখো লিখছি দ্য বুকস অন দ্য বুক সেলফ, বলার পরে আরো বৃদ্ধি করতে চাচ্ছি সাবজেক্ট অংশ। কিভাবে করছি দেখো, লিখছি অফ দিস লাইব্রেরি, এই লাইব্রেরি। হ্যাঁ, বুক সেলফ গুলো কোথাকার? কেউ প্রশ্ন করতে পারে, আপনি বুক সেলফের বইগুলো বললেন, ঠিক আছে বললেন, তো বুক সেলফ গুলো কোথাকার? আপনার বাড়ির বুক সেলফ? না, আমি বললাম যে না আমার বাড়ির না। কি বললাম? অফ দিস লাইব্রেরি, এই লাইব্রেরির। এই যে অফ দিস লাইব্রেরি, আবার দেখো প্রিপোজিশন অফ দিয়ে শুরু। যখনই প্রিপোজিশন দিয়ে কোনো ফ্রেজ শুরু হবে ওটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা যাবে। কিন্তু এটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে প্রিপোজিশনাল ফ্রেজ, তাইলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানেও দেখো বুক সেলফকে মডিফাই করতেছে অফ দিস লাইব্রেরি, এই প্রিপোজিশনাল ফ্রেজটা, তাই এটা প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন টোটাল সাবজেক্টটা কি হয়েছে দেখো, তিনটা ফ্রেজ নিয়ে সাবজেক্ট অংশ গঠন হয়েছে। দ্য বুকস একটা অংশ নাউন ফ্রেজ, অন দ্য বুক সেলফ প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজ একটা, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ অফ দিস লাইব্রেরি আর একটা প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে পুরো নাউন ফ্রেজটা গঠন হয়েছে। অর্থাৎ বাংলা কি বলতে পারবে? বাংলা বলতে পারবে এরকম যে এই গ্রন্থাগারের, এই লাইব্রেরির বুক সেলফে, এখানে বুক সেলফকে প্লুরাল করে দাও, অর্থটা খুব সুন্দর হবে। তাহলে দেখো এই লাইব্রেরির বুক সেলফ গুলোর বইগুলো, এই লাইব্রেরির বা এই গ্রন্থাগারের বুক সেলফ গুলোর বইগুলো, এতখানি সাবজেক্ট। এতক্ষণে আমি আসছি দেখো হ্যাঁ ভার্বে। এতক্ষণে দেখো আমি ভার্ব স্ট্রাকচার গঠন করছি। ভার্ব স্ট্রাকচারও ফ্রেজ আকারে হতে পারে। আমি গঠন করছি আর অল রিটেন, আর অল রিটেন। এই লাইব্রেরির বুক সেলফের বইগুলোর সবগুলোই লিখিত, অর্থাৎ লেখা হয়েছে বা লেখা আছে। আর অল রিটেন লেখা হয়েছে বা সবগুলো লেখা হয়েছে বা লেখা আছে ইন ইংলিশ, ইংরেজিতে। কিসে লেখা আছে? ইংরেজিতে, ইন ইংলিশ। দেখো আর অল রিটেন এটা ভার্ব ফ্রেজ। আমি ফ্রেজকে সংক্ষেপে PHR বলি, খেয়াল রাখো। তাহলে আর অল রিটেন এটা ভার্ব ফ্রেজ। আবার দেখো লাস্টে আসছে, এতক্ষণে আসছে ইন ইংলিশ। দেখো ইন দিয়ে শুরু, এটাও প্রিপোজিশন দিয়ে শুরু। ইন ইংলিশ মিলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ না, এটা এখানে অ্যাডভার্ব ফ্রেজ। ভার্বের পরে অ্যাডভার্ব ফ্রেজ আসছে। কিসে লেখা হয়েছে? ইংরেজিতে লেখা হয়েছে। কিসে লেখা হয়েছে? ইংরেজিতে লেখা হয়েছে বা ইংরেজিতে লেখা আছে। কিসে, কোথায়, কখন, কিভাবে,
কার জন্য, কি কারণে, এগুলো সব অ্যাডভার্ব ফ্রেজ ক্লিয়ার করে, অ্যাডভার্ব ওয়ার্ড বা অ্যাডভার্ব ফ্রেজ ক্লিয়ার করে, আবার কখনো অ্যাডভার্ব ক্লজ ক্লিয়ার করে। আসলে ইংরেজিটা পুরো, ইংরেজি ল্যাঙ্গুয়েজটা পুরো তিনটা বিষয়ের গেম, খেলা। সেটা হলো সিঙ্গেল ওয়ার্ডের খেলা, ফের বিভিন্ন ফ্রেজের খেলা, আর লাস্টে বিভিন্ন ক্লজের খেলা, অর্থাৎ যেটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে যেটাকে বলছি অনেক পরে আলোচনা করব, লাস্টে আলোচনা করব। তো দেখো এত বড় একটা সেন্টেন্স গঠন হয়েছে কি, দ্য বুকস অন দ্য বুক সেলফ অফ দিস লাইব্রেরি আর অল রিটেন ইন ইংলিশ। এই গ্রন্থাগারের বা এই লাইব্রেরির বুক সেলফ গুলোর বইগুলো সবগুলো লেখা আছে বা লেখা হয়েছে ইন ইংলিশ, ইংরেজিতে। ব্যাস কমপ্লিট, একটা সিম্পল সেন্টেন্স, বড় সেন্টেন্স গঠন হয়েছে, ফ্রেজে ভর্তি। আবারও প্রমাণ হলো, দেখলাম যে হ্যাঁ আসলে ল্যাঙ্গুয়েজের মূল, যেমন আমরা ভাত না খেলে পারি না বাঙালিরা, যেমন আমাদের ভাত হলো স্টেপল ফুড বলা হয়, হ্যাঁ, যে আমাদের প্রধান খাদ্য কি, তা আমাদের প্রধান খাদ্য ভাত। ল্যাঙ্গুয়েজের প্রধান খাদ্য হলো, ল্যাঙ্গুয়েজের বাপ মা হলো, ল্যাঙ্গুয়েজের মূল পিলার, মূল ফাউন্ডেশন হলো এই ফ্রেজ আর ক্লজ। এটা শিখবে, সব শেখা কমপ্লিট হয়ে যাবে। আর এই ফ্রেজ আর ক্লজ শিখতে গিয়ে তুমি প্রপোর্শনেটলি, আনুপাতিক হারে, যেখানে তোমার টেন্সের একটু না বললেই না ওইটুকু অনুপাত নিবে, যেখানে একটু ভার্বটা এমন হলো কেন, এটুকু কোন একটা পয়েন্ট ভার্বের বলা দরকার, সেখানে সেটুকুই বলা হবে। তাহলে লার্নাররা তোমরা ইংরেজি শিখতে পারবে বা ইংরেজিকে মনে রাখতে পারবে। সবকিছু একসাথে, ট্রাকের ট্রাক বলতে হবে, বস্তার বস্তা বলতে হবে, তাইলে ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজকে দখলে আনতে পারবে না। আজকের এই লেকচারে এখানেই শেষ থাকলো, যেখানে তোমরা বেশ কিছু ফ্রেজ সম্বন্ধে জানলে।